সময়টা ওই সময় আমি 11-12-তে করলাম। 11-12-তে হ্যাঁ, আবার 10-এই কিন্তু আমার ফরেস্টে ওই যখন আমি ছিলাম 11-তে, তার ঠিক ওই সময়কাল মানে তার একটু একটু পরে আমার ওই ফরেস্ট সার্ভিসেরও চলে এলো। আচ্ছা, হ্যাঁ, ফরেস্টে তখন তুমি কি স্কুলে আছো? হ্যাঁ, তখন আমি স্কুলে গেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি এই সাম্মানিক পদে ছিলাম, যেহেতু এটাতে আমার স্যালারির ব্যাপার নেই, তা সেই জন্য এইবার এটা ঠিক পরে পরে আমার এইটা বেরোলো যে আমি রেডিওফো হিসেবে জয়েন করবো আর কি। তার জন্য আবার দেহরাদুনে ট্রেনিং হতো আর কি। তো দেহরাদুনে এডিএফও প্রথম পোস্ট আর কি। হ্যাঁ, WBFS মানে WCS এক্সিকিউটিভ যেটা, ওইটারই ফরেস্টের WBFS, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস। তো ওটার প্রথম পোস্ট হচ্ছে ওই এডিওপো হিসেবে, প্রথম পোস্টিং। তারপর ধীরে ধীরে ওগুলো একটা টাইম পিরিয়ড থাকে, যেরকম হয় ডিপার্টমেন্টাল পোস্ট, ডিও, সিএফ ইত্যাদি যা যা হয়। তারপর দেহরাদুনে তোমাদের ট্রেনিং পড়লো। এবার সেই দেহরাদুনের ট্রেনিং এ আমি মানে গিয়ে গেলাম। ঠিক আছে, কিছুদিন ট্রেনিং এ করলাম। তারপর মাথায় কি ভূত চাপলো আর কি। হ্যাঁ, ওদের ওই সিস্টেমটা আমার পছন্দ হলো না, যে ওখানে মানে এরকম ব্যাপারটা ছিল যে 10 মাস আমাকে ওখানে থাকতে হবে, 2 মাসের জন্য বছরের ছুটি পাওয়া যায়। সরি, 11 মাস ওখানে থাকতে হতো, 1 মাস ছুটি পাওয়া যেত, যেটা বাড়ির ফ্যামিলির মেম্বারদের সাথে মিট করা, মানে বাড়িতে এসে। আর আমার বাড়ির পরিবারের লোকজন, তখনকার সময় কথা বলছি, এখন চেঞ্জ হতে পারে, তখনকার সময় ছিল যে বাড়ির লোকজন যদি দেয়, ওদের যে রিসার্চ ইনস্টিটিউট আছে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, তার ক্যাম্পাসের মধ্যে আমাকে থাকতে হবে। বাইরে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিত, 1 ঘন্টার জন্য বাইরে গিয়ে আমি আমার পরিবারের সাথে দেখা করে আসতে পারবো, আবার আমাকে ঢুকে যেতে হবে। রীতিমতো মিলিটারি ট্রেনিং, অনেকটাই সবকিছুই ব্যবস্থা ছিল। এখন এইরকম একটা পরিস্থিতি আমার কেন জানি মনে হচ্ছিল যে কেন জানি আমি একটা বেড়া জালে আটকে গেছি, কোনো কালই কোথাও আটকাইনি। তো আমার এটা পছন্দ হচ্ছিল না যে এতটা। এবার এইটা থেকে মাথায় আবার কি চাপলো, আমার মনে হলো যে বোধহয় ফরেস্টে আধিকারিক হিসেবে যদি আমি থাকি, তাহলে আগামী দিনে এই প্রেশার গুলো হয়তো আরো বাড়বে। আমার উপরেও সিনিয়র অফিসাররা থাকবেন এবং তারা আবার হয়তো ছড়ি ঘোরাবেন। এবার আমি যেহেতু বন্যপ্রাণ এবং ফরেস্টকে ভীষণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি, আমার তখন মনে হয়েছিল যে যদি এরকম হয় যে কোথাও হয়তো কোনো ইললিগাল কাজ হচ্ছে এবং সেখানে আমার সিনিয়র অফিসাররাও যুক্ত আছে বা মন্ত্রী যুক্ত আছেন আর কি, তাহলে তো আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারবো না। যদি আমি স্টেপ নিতে যাই, তাহলে আমার বিরুদ্ধে তারা স্টেপ নেবেন অবশ্যই, তাই না? আমাকে হয়তো যে কোনো জায়গায়, জঙ্গলমহলে যে কোনো জায়গায় পোস্টিং করবে, তাহলে এতে আমার সাফার করবে আমার পরিবার, আমি তো করবোই। আবার আমি মেনেও নিতে পারবো না, আমার চোখের সামনে আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা আমার জঙ্গলকে ধ্বংস করবে। তো এই দুয়ের দোলাচল আমি যে না, আমি এগুলোর মধ্যে থাকবোই না, কোনো দরকার নেই আমার। ঠিক আছে, এইসব ঢুকেছিল। আবার আরেকটা মত আসছিল যে কম্প্রোমাইজ যদি করে নি, তাহলে অনেক কিছু সুযোগ সুবিধা যা হয় আন্ডার টেবিল হোক, এদিক সেদিক হোক, অনেক সুবিধা থাকে। আবার যদি ওই যারা প্রচার তাদের বিরুদ্ধে যদি করা স্টেপ নিই, তাহলে সেখানে আবার জানমালেরও অসুবিধা আছে। এইসব নানান রকম মাথায় চাপলো। না, এটার চেয়ে বেটার কি আমি এটাকে লিভ করে যাই, আমার শিক্ষকতাই ঠিক আছে। সব এসে তখন আমি এটাকে রিজাইন করলাম, ওইটাও ফরেস্ট ডিপার্টমেন্ট, মানে কোনো জব নেই। তুমি স্কুল থেকে চলে গেছো? হ্যাঁ, স্কুল থেকে গেছি না, কিন্তু জব ছিল। তার কারণ হচ্ছে স্কুল থেকে তখন আমি লিয়েনে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো সেই কারণেই আমি আবার ব্যাক করে আসতে পারলাম। হ্যাঁ, ভোটপট্টি স্কুলে। হ্যাঁ, আচ্ছা, একদম স্কুলে আমি ব্যাক করে ফিরে এলাম। ঠিক আছে। তো ওইটা নিয়ে আবার অনেক এই হলো, অনেকেই বললো, অনেকে মেনে নিল না ইত্যাদি। আমারও মন খারাপ লাগছিল, এত বড় জায়গা থেকে, এত বড় জায়গা থেকে। ঠিক আছে, এসব চললো বহুদিন। আমি কারোর সাথে তখন কথা বলতাম না, কাউকে ব্যাখ্যা দিতেও আমার খারাপ লাগতো। আমার নিজেরই বিষয়, এবার কাকে বোঝাবো, কেউ মানে না, বলছে কোনোদিন কেউ এটা হয় না, তুমি একটা রাজার চাকরি ছেড়ে আবার তুমি এখানে চলে এলে, এইসব আর কি বলতে তো। যাই হোক, এইসব নিয়ে কিছুদিনই কাটলো। তখন আমার মাথায় চাপ হলো যে তাহলে বোধহয় এখন আমার মনে হয় আরেকটু শিক্ষকতার লাইনে আরেকটু উপরের দিকে যাওয়া দরকার আছে। ঠিক আছে। এবং সেই ভাবনা করেই মোটামুটি আমি 2014 সালে প্রথমবার জীবনে আমি ওই আমাদের যে নেট সেট পরীক্ষা হয় কলেজের শিক্ষক, তখন এটাতে বসি। 2014 সালে আমার মনে আছে। এবং বসে পাশ করে যাই, যথারীতি আর কি পাশ হয়ে যাই। 15 সালেই অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, এটা আমার সৌভাগ্য, কলেজ সার্ভিস কমিশনের। তো 15 সালে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, আমি ওখানে অ্যাপ্লাই করি এবং 16 সালেই ওটার প্যানেলে আমার নাম চলে আসে। ঠিক আছে। তো এবার ওইবারও মানে দুর্ভাগ্যের বিষয় শুধু এইটুকুই থাকতো আমার সময়, যে আমি প্যানেল হয়ে যেতাম, কিন্তু ওই সময় উত্তরবঙ্গের বা জলপাইগুড়ির এদিকার খালি, স্কুলের ক্ষেত্রেও তাই দেখলাম, কলেজের ক্ষেত্রেও দেখি খালি নেই। এইবার কি করি, আমার এই অনুযায়ী আমি আলটিমেট আমি অপশন পেয়েছিলাম, নিয়ারেস্ট বলতে কালিম্পং
আর হচ্ছে কার্শিয়ান কলেজে ফাঁকা ছিল ওই সময়। আচ্ছা সেটা ছিল 2000, মানে নিয়োগ 16তে আমি পাস করলাম, 17তে নিয়োগ হতে হতে 17 হয়ে গেল। তো 17 সালের নাগাদ আমি গেলাম আর কি কলেজ সার্ভিস কমিশনে, তখন আবার কাউন্সেলিং হতো। আচ্ছা তো ওরা আমাকে বললো বেটা, তা আমি স্বাভাবিকভাবে যেহেতু জলপাইগুড়ি খালি পেলাম না, তো আমি স্বাভাবিকভাবেই একটাই খালি ছিল পিডি ওমেন্স কলেজে, কিন্তু আমার আগে একজন ছিলেন আচ্ছা র্যাঙ্ক ইয়ার, তো স্বাভাবিক উনি সেটা নিয়েছেন, তারপরে আমি ছিলাম। তো আমি আর ওটা পাইনি, আমার কাছে ডিআরএস ছিল কার্শিয়ান কলেজ আর ছিল কালিম্পং কলেজ। হ্যাঁ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে কলেজ সার্ভিস কমিশন থেকে ওটা দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? তার একটা ছোট্ট কারণে আমাকে দেওয়া হলো না। সেটাও কোনো লিখিত রুল ছিল না, কিন্তু আমি ওই একটা জায়গায় ফর্ম ফিল আপের সময় ওই নেপালিতে আমি টিক দিইনি আর কি, মানে আচ্ছা। নেপালি ভাষায়। আচ্ছা মানে আমি লিখেছি যে আমি এটা জানি না এরকমটা, কিন্তু আচ্ছা। নেপালি তো আমরা ছোটবেলা থেকে আমাদের হ্যাঁ। বন্ধুরাও আছে, এগুলো জানি বুঝি। আমি খুব অনেস্টলি ভেবেছিলাম যে হ্যাঁ, খুব হ্যাঁ, সুন্দর ফ্লুয়েন্টলি তো পারি না, হ্যাঁ। তো সেই হিসেবে আমি টিক দিইনি। আমাকে ওইটাই ওখানে কাল হয়েছে, ওখানে ওরা ওইটাকেই ধরে নিয়েছে, বলছে যে না আপনি দেননি, সুতরাং আপনাকে এই দুটো কলেজ দেওয়া যাবে না, আচ্ছা এটার বাইরে আপনি চয়েস করুন। বাবা ঠিক আছে, এবার আমি আমার র্যাঙ্কও মোটামুটি আমার 50 জনের নামের তালিকার মধ্যে আমার বোধহয় 22 বা 21 এরকম উপরের দিকে একটু র্যাঙ্ক ছিল। কি করি এবার, আমি খুব তখন পিএইচডিও ছিল না আমার, তো স্বাভাবিকভাবেই আমি খুব বললাম ওনাদেরকে যে আমার কোনো বিষয় না, আমি এখনো বলে দিতে পারি নেপালি। আমি অনেস্টলি যে ফ্লুয়েন্টলি বলতে পারি সেটা তো নয়, সেটা আমি লিখেছি এখানে। ঠিক। কিন্তু অনেকেই আছে যারা কিছুই পারে না, টিক দিয়ে পরে শুনলাম টিক দিয়ে দিচ্ছে, হুম। এটা পরে শুনলাম। তা এই সবটা নানান কথা হলো সেই সময়। তারা বললেন যে না ঠিক আছে, আপনি এই কলেজগুলোকে ছেড়ে অন্য যে কোনো কলেজ নিন, পরে আপনাকে বিষয়টা দেখা হবে। বেশ ভালো কথা। তখন আমি লাভপুর শম্ভুনাথ কলেজ, যেটা লাভপুরে আছে, মানে বোলপুরের কাছে, আচ্ছা সেটাতে আমি একটা সিলেকশন করলাম। যে আচ্ছা। ঠিক আছে, এটা আমি দেখলাম আমার বাড়ি থেকে ট্রেনে কাছাকাছি। আরো কলকাতার অনেক কলেজ ছিল, আশুতোষ কলেজ, তারপর ওই শিয়ালদার অনেকগুলো কলেজ ছিল। তা আমি দেখলাম যে আমার তো বোলপুর অনেকটা কাছে, অনেকটা কাছে। তো বেটার আমি এটাতে জয়েন করি। তো আমি তখন ওই কলেজটা সিলেকশন করলাম। তারপর কলেজ সার্ভিস কমিশন থেকে সব হয়ে গেল, ওরা বললো যে ঠিক আছে আপনি এসে একটা প্রেয়ার দিয়ে যান, আপনার ডকুমেন্ট করে দেন, আমরা ওই এবং ইনফ্যাক্ট ওই সময় মানে আর আমার নিচে যারা ছিল তারা কেউ নর্থ বেঙ্গলের ছিলই না। আচ্ছা ফলে স্বাভাবিকভাবে সব যারা সাউথ বেঙ্গলের কলেজগুলো নিয়ে নিয়েছে হুম, হুম। অলরেডি, এই শুধুমাত্র দুটো মানে একজন ছিল আমার নিচে সম্ভবত, সে হচ্ছে কার্শিয়ান কলেজ পেয়ে গেল, ও আমার নিচের র্যাঙ্কটা, কিন্তু যেহেতু আমাকে দিল না, ও পেয়ে গেল। আচ্ছা। ও জানে না কিন্তু, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, নেপালি আমি জানি ভালো করে, হুম, হুম। কিন্তু ও ঠিক দিয়েছে, ওগুলো আমি জানি না অনেস্টলি, ওগুলো ভাবিনি করে। তো ওকে ওটা দিয়ে দেওয়া হলো। এবার তারপরও কালিম্পং কলেজ ভ্যাকেন্ট পড়েছে, ঠিক আছে, আচ্ছা হলো। তো কালিম্পং ভ্যাকেন্ট আছে, কিন্তু আমাকে দেওয়া হলো না। ওটা 50 জনের নাম টাঙিয়েছে, 50 জনের পোস্টিং হয়ে গেল সব কিন্তু কলেজ। এই কলেজ ফাঁকা। এই কলেজ এখনো ফাঁকা, হুম। তার মানে কোনো অসুবিধা নেই। হুম। আমি গিয়ে বললাম ওদের, তখন বললো হ্যাঁ ঠিক আছে, এটা ফাঁকা আছে, আপনাকে দিয়ে দেওয়া যেতে পারে। আমরা একটা চিঠি দিয়ে দিলাম, চিঠি দিলাম, এই যা যা হয় করলাম, সবার সাথে যোগাযোগ, ওখানে চেয়ারম্যানের সাথে কথা বলুন, কন্ট্রোলের সাথে কথা বলুন, করলাম, সবই করলাম, সব ডকুমেন্ট এখনো আজও আছে, কিন্তু আলটিমেট আমার হলো না, আচ্ছা হলো না। এবং 2017 সালেরই ওই জানুয়ারি মাসে হঠাৎ করে 1 মর্নিং দেখি সোমনাথ কলেজ থেকে ছেড়ে দিয়েছেন, এখান থেকে রেকমেন্ড করে পাঠিয়েছে ওরা, পাঠিয়ে দিয়েছে এখন এটা, বলেছেন আপনাকে 15 দিনের মধ্যে জয়েন করতে হবে। তো স্বাভাবিক আমি তো দেখে হয়ে গেলাম যে আমার নাম ওই কলেজ থেকে চলে এলো, অথচ এই কলেজ দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ আমি আবার ওনাদেরকে ফোনে জানালাম যে এরকম, বলছে না আপনার নাম এসছে, কিছু করার নেই, আপনার নামই সুপারিশ। এবং আমি দেখলাম কলেজ সার্ভিস কমিশন আমাকেও যে সুপারিশ লেটার পাঠিয়েছিল, রেকমেন্ডেশন লেটার, তাতেও দেখলাম ওই কলেজেরই নাম আছে, সোমনাথ কলেজ। তা আমি যথারীতি ওটা নিয়ে সঙ্গে সঙ্গে আবার দৌড়ালাম কলেজ সার্ভিস কমিশনে, গিয়ে বললাম যে কি হলো, আপনারা তো বলেছিলেন যে আমাকে চেঞ্জ করে দেবেন, কিন্তু দিলেন না। কলেজ সার্ভিস কমিশন হ্যাঁ। কলকাতায়। হ্যাঁ, কলকাতায়। আচ্ছা। ওখানে দৌড়ালাম, বলছে না আপনি জয়েন করবেন, হুম। ঠিক আছে আপনি জয়েন করবেন না, পরেরটা দেখা যায়, আপনি একটু সময় নিন, তারপর আমরা দেখছি। ভালো কথা, ঠিক আছে, জয়েন করিনি। এবার ওই কলেজেরও তো টিচার দরকার, স্যার ওনারাও বুঝতে পারছেন কেউ জয়েন না করলে তো পরের লোককে নিয়ে নেবেন, তো ভ্যাকেন্ট আছে ওনাদের পোস্ট। তো আমাকে দিন 15 ঠিক মানে আমাকে ওই কলেজ থেকে প্রিন্সিপাল ফোন করছেন যে কি ব্যাপার, আপনি যদি জয়েন না করেন বলুন, তাহলে আপনার নাম পাঠিয়ে দিচ্ছি, আমার সেকেন্ড লোককে দিয়ে দেবেন। হুম। এবার তাহলে তো ওটাও আমার ছাড়া হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, কি করি, তারপর ধর্ম সংকটে পড়লাম। আমি অনেক শিক্ষাবিদ এখানকার, আমি নাম বলবো না, হুম। তারা অনেকে নেই আজকে, অনেকে আছেন, তাদের অনেক সহযোগিতা চাই। তারা বলেছিলেন, চেষ্টাও হয়তো বা করেছিলেন আর কি, কিন্তু কোনোটাই কর্ণপাত করেননি কলেজ সার্ভিস কমিশন। এবং দুর্ভাগ্যের বশত কলেজ সার্ভিস কমিশনের তৎকালীন যিনি ছিলেন চেয়ারম্যান সাহেব আর কি, বলে তিনি আজও আছেন সম্ভবত, তিনিও একটা কলেজের প্রিন্সিপাল আছেন, এখন হয়তো ভিসিও হয়ে যেতে পারেন আর কি। তো তিনি বহুবার বলেছেন, এবং তার জলপাইগুড়িতে কোনো কলেজের
কোনো প্রিন্সিপাল স্যারও তার বন্ধু, আচ্ছা, তারা সব একসাথেই করে, তারাও অনেকবার সুপারিশ করেছেন আমার জন্য, সব জায়গা থেকে সুপারিশ যাওয়া যারা সত্ত্বেও না। সত্ত্বেও কিন্তু করা হলো, যারা আচ্ছা। কোনো অজানা। আচ্ছা, আলটিমেট কালিম্পং কলেজ ভ্যাকেন্ট পড়ে থাকলো, আমাকে বাধ্য হয়ে ওখানে জয়েন করতে হলো। গেলাম, তো 2017 সাল ছিল, গেলাম ওখানে। এটা কোথায়? এটা হচ্ছে লাভপুর, লাভপুরি, হ্যাঁ, শান্তিনিকেতন। শান্তিনিকেতন। এবার সেখানে কাজ করলাম, এই আশায় আছি, কাগজপত্র জমা হলো যে বোধহয় জয়েন করিনি, এরপরে হয়ে যাবে। তখন ট্রান্সফারও লাকিলি, মানে আমি 17তে জয়েন করলাম, 17-র মাঝামাঝি ট্রান্সফার শুরু হয়ে গেল। আচ্ছা। তার আগে কিন্তু ছিল না। আচ্ছা, তো ট্রান্সফার শুরু হলো, আমারও শুনে ভালো লাগলো, বলে এবার তো তোমার আরাম করেই হয়ে যাবে। আর এই সময় ইন দ্য মিন টাইম, আনফর্চুনেটলি আমার পরিবারের আমার ওয়াইফ কিন্তু ভীষণ রকম অসুস্থ হয়েছে, আচ্ছা, বিশেষ করে সাইকো প্রবলেম আচ্ছা। এখনো। তো ওই সময় ভীষণ রকম সে অসুস্থ হয়ে পড়ে, আমার মাকে আমি হারিয়েছি ওই পিরিয়ডে। তো এতগুলো সমস্যা নিয়ে তখন আমি চিকিৎসা নিয়ে দৌড়াচ্ছি, কখনো ব্যাঙ্গালোরে মাহানসে যাচ্ছি, তখন এটা। তো এই সব কাগজপত্র নিয়ে আমি মেডিকেল গ্রাউন্ডে, প্লাস আমার পারিবারিক যে সমস্যা আছে এটা সব মিলিয়ে, এবং আগে আমাকে যা কথাবার্তা দিয়েছিলেন তারা, এসব মিলিয়ে আমি অ্যাপ্লাই করি কলেজ সার্ভিস কমিশনকে। বলবেন যে হ্যাঁ আপনার তো ট্রান্সফার হচ্ছে, বা কোনো অসুবিধা নেই, ট্রান্সফার করে দেওয়া যাবে, জায়গাটা তো খালি আছে। তো কিন্তু এইসবও বলা হলো, আলটিমেট সেটাও হলো। তো আলটিমেট করতে করতে অথচ সেই সময় ট্রান্সফার হলো, ইভেন ওই কালিম্পং কলেজেই আমার ওই সময়, আমি নাম বলবো না, এখন আমি গিয়ে শুনি আর কি, এখন আমি করছি, তো শুনি যে তারা কিন্তু নেপালি না জানা সত্ত্বেও তাদেরকে কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে শুধু একটা মুচিলেখা নিয়ে। আচ্ছা, কিন্তু আমি সেই মুচিলেখা দিতে চাইছিলাম, আমাকে তখন নেওয়া হয়। আচ্ছা। আমার পরেই অন্য ডিপার্টমেন্ট গুলোকে নেওয়া হয়েছে, আমি জানি এখন। আচ্ছা। তো যাই হোক, এইরকম ভাবে আমার সাথে তাহলে এই কলেজে এট দ্য এন্ড হলো কি করে? হ্যাঁ, এইবার যখন এখানে 19 সাল হয়ে যাচ্ছে, মানে 17 থেকে 19, এবার আমি তো অ্যাকচুয়ালি স্কুল থেকে গিয়েছিলাম, তো 2 বছরের ওখানে লিয়েন আমি চেয়েছিলাম স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। তো ওরা একটা পিরিয়ড আমাকে লিয়েন দিয়েছিল, তো স্বাভাবিকভাবে আমি সেই জন্যই ওখানে লিয়েন পিরিয়ডে দেখলাম যে ট্রান্সফার আর কোনো সুযোগ নেই। আমি দেখলাম এরপর যদি আমি স্কুলে ফিরে না যাই, তাহলে আমার স্কুলের চাকরি চলে যাবে, জলপাইগুড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে। বাধ্য হয়ে আমি ওখানে রেজিগনেশন দিয়ে আমি ব্যাক করে চলে আসলাম, ব্যাক টু প্যাভিলিয়ন স্কুলে। বোলপুর থেকে চলে আসলো আবার আবার একই জায়গায়। একই জায়গায়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো এই স্কুলে আবার তারপর থেকে আর করছিলাম না, যে ঠিক আছে আমি আর থেকে যাচ্ছি, আর কোথাও মুভমেন্ট করবো না। তো 19 সাল অব্দি তো ঠিক আছে ছিলাম। আবার হঠাৎ করে 20 সালে একটা মেন টাইম বলে দিই যে আমি যখন 17তে ওখানে গেছি, তার আগেই, মানে ইনফ্যাক্ট আমি 14 সালে স্কুল সার্ভিস কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় যে পাস করি, নেক্সট 15তে যে অ্যাপ্লাই করি, ওই পিরিয়ডে যখন আমার মাথায় ঢুকে গেছে যে এখন কলেজে চাকরি করবো, তখন আমি পিএইচডি তেও ঢুকিয়ে পিএইচডি করি। আমার রেজিস্ট্রেশন 2014 সালে পিএইচডি, ঠিক আছে। তো আমি ওখানে কাজও শুরু করে দিয়েছিলাম, এদিকে আবার ইন্টারভিউ ফেস করতাম। তো আলটিমেটলি আমি 2019 সালে অ্যাওয়ার্ডেড হয়ে গেলাম, ডক্টরেট হয়ে গেলাম 5 বছর কাজ করার পর। তো 20 সালে যখন অ্যাড বের হয় আর আমি ওই চাকরি ছেড়ে এখানে গেলাম, তখন আমি দেখলাম যে এখন তো আমার পিএইচডিও আছে, আর একটু ক্রেডেনশিয়াল বেড়েছে, তো আমি অ্যাপ্লাই করলাম। ইচ্ছা ছিল না, তো অনেকে বললো করলাম এবং করলাম। তো যা হোক, এবার আরো ভালো র্যাঙ্ক করে ফেললাম, গোটা ওয়েস্ট বেঙ্গলে 4 নম্বর র্যাঙ্ক করেছিলাম, নর্থ বেঙ্গল থেকে একদম প্রথম আমি, কেউ নেই আর। তো সুতরাং আমার কাছে অপশন, যে কোনো কলেজ আমি চাইবো আমি সব পাবো। আনফর্চুনেটলি একটা কলেজ ফাঁকা নেই। সেই কাছে বলতে ওই যে কালিম্পং আমি ছেড়েছি, ওইটাই ফাঁকা, আর সব হচ্ছে সাউথের কলেজে। কি করবো? তো তখন জয়েন করলে তখন বাধ্য হয়ে এই। এবং আমার আরেকটা ব্যাপার হচ্ছে যে কলেজটা একটা সময় আমি চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি, সেটা আমি একরকম ছিনিয়ে নিলাম, একরকম। আমি আজ ওখানেই চাকরি করছি, ওই পদেই।